জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবিলম্বে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট আন্দোলনে আহত ও নিহত স্বজনদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা অল্প দামে ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে বারবার অপতথ্য দেয়া হচ্ছে, ব্যর্থ হয়ে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে। নিজের মুখে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে। তো আপনি কি দিয়েছেন? তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছেন? এইটা আপনি বলেননি। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী একটু টের পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে। দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ১টা ৪৮ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বের হন। বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন। লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের ৭ খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাইদ বলে অভিযোগ করা হয়। তাকেও আসামি করা হয়েছে। সারা দেশব্যাপী গুম, খুন, হত্যা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যে চলমান প্রক্রিয়া ছিল, টার্গেটেড কিলিংগুলো সারা দেশব্যাপী তারা করত, তারই অংশ হিসাবে আমার পিতা একজন ভিকটিম হিসাবে তাকে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে আসলে কোনো একটি অভিযোগও কোনো থানায় কোথাও ছিল না। তালার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল ডাক্তার ফয়েজ আহমেদ, যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশায়, আমরা ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। আমাদের ধারণা ছিল যে হয়তো আমার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে সর্বোচ্চ ওনাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, সেজন্য উনি ওভাবে প্রস্তুত ছিলেন। কিন্তু আপনারা পরবর্তীতে নিউজ পত্রিকা দেখেছেন যে তাকে, এবং আমি প্রত্যক্ষদর্শী, তাকে ছাদে নিয়ে যেয়ে নির্মমভাবে টর্চার করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত, আমরা যুক্ত হচ্ছে তার সাথে।
মাহবুব, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রস্তুতি কেমন দেখছেন? কোন কোন দল আলোচনার অংশ নেবেন? এসব বিষয়ে আপনাদের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সেই দেশের সরকারি দল যখন বাংলাদেশের উপরে একটি মিথ্যে তথ্য আরোপ করছিল বা প্রপাগান্ডা ছড়াচ্ছিল, তার বিরুদ্ধে কিন্তু সকল রাজনৈতিক দলকে ডেকেছিল, ঐক্যবদ্ধ রাজনৈতিক দলকে ডেকেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই ধারাবাহিকতা আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো এই একদম সকল রাজনৈতিক দলকে আজকে ডাকা হচ্ছে 4টার সময় এই ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু সেই রাজনৈতিক দলগুলো একসাথে হওয়ার কথা, এবং সেখানে বিএনপি জামাত সহ যাদেরকে এর আগের বৈঠকে ডাকা হয়েছিল তাদেরকেই ডাকার কথা আমরা যতটা জানি, এবং সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বরাবরের মতো এই দুটি দল কিন্তু বাদ থাকছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা কিন্তু কিছুক্ষণ আগেও বিএনপির পক্ষ থেকে কারা আসছেন কিংবা আসবেন কিনা এটি নিয়ে একটু শঙ্কা ছিল। সেই শঙ্কার ব্যাপারে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি এই সভায় আসছে, এবং তাদের যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেই সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল আসবেন। এটি হচ্ছে কিন্তু সর্বশেষ সংবাদ, যেটি নিয়ে কিছুটা সংশয় ছিল যে বিএনপি কি এই মিটিংয়ে আসবে কিনা। সেখানে জুলাই ঘোষণাপত্রের যে খসড়া পাঠানো হয়েছিল সেই খসড়ার ব্যাপারে কথা হবে। এছাড়া যতটা আছে তা হচ্ছে যে গতকালকেই কিন্তু 4টি যে সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে 11টি কমিশনের মধ্যে, সেই বিষয়েও কিন্তু কথা হওয়ার যে বিষয় রয়েছে সেটিও আমরা জানি যে কথা হবে। যদিও বিএনপির পক্ষ থেকে এর আগে আমরা যতটা জেনেছি যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা বিএনপি মহাসচিব এর আগে বলেছিলেন যে তাদের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল, যে তারা এই বিষয়টি এখনও সিদ্ধান্ত নেয়নি যে ঘোষণাপত্রের ব্যাপারে তারা কি বলবেন, অথবা বিএনপি আলাদা করে ঘোষণাপত্র দিবেন, এরকমও কথা কিন্তু শোনা যাচ্ছিল। সর্বশেষ এই বিষয়টি নিয়ে তারা কি আজকে এই সর্বদলীয় সভায় আসবেন কি আসবেন না সেটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিন্তু দেরি করছিল, যদিও ইতিমধ্যে সেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। জামাতের পক্ষ থেকে কারা আসবেন সে বিষয়টি এখনও আমরা নিশ্চিত নই, তবে সকল আমন্ত্রিত সকল দলগুলোই কিন্তু এখানে অংশ নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সেখানে উপদেষ্টা পরিষদ সবাই থাকবেন। সদা আপনি জানেন, আমাদের দর্শকরাও জানে যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কিন্তু প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন সেই এবং নাগরিক কমিটি তাদের যারা ছিলেন তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল জুলাই ঘোষণাপত্র দেয়া, যে ঘোষণাপত্র বলে দিবে যে আগামীতে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ না আসতে পারে, তেমনি একটি ঘোষণাপত্র যেখানে থাকবে সব দল তাতে অংশ নিবে, স্বাক্ষর করবে, মতামত দিবে, এবং তার মাধ্যমে ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনো স্থান না দিতে পারে। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল জাতির কাছে অঙ্গীকার করবে, এটি মূলত সেই অঙ্গীকারনামাই ছিল, এবং এটি একটি সনদও বলা যেতে পারে। তো সেখানে ঐক্যমতে পৌঁছার জন্য আপনি জানেন যে আলটিমেটাম ছিল, এবং যথারীতি সেই 15 দিন সময় নিয়েছিল সরকার। সেই 15 দিনের কিন্তু পরিসমাপ্তি হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারই বলেছে যে জুলাই ঘোষণা তারাই দিবে, অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী আজকে হয়তো সর্বদলীয় সভা হবে, তারপরে হয়তো বা সময়টা কিছুক্ষণ বেশি লাগবে। ইতিমধ্যেই 15 দিন শেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন সরকারকে আর সময় দেওয়া আনুষ্ঠানিক হবে কিনা তা নিয়ে তারা হয়তো খুব সহসাই গণমাধ্যমকে জানাবে, জাতিকে জানাবে। তো সব মিলে ইতিবাচকভাবেই কিন্তু আগাচ্ছে এই ঘোষণাপত্রের ব্যাপারটি, যেহেতু সরকার ঘোষণাপত্রের খসড়া কপি সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছিল, মতামত চেয়েছিল, এবং আজকে সর্বদলীয় বৈঠক হচ্ছে। তার মানে হচ্ছে এই ঘোষণাপত্রের ব্যাপারে জাতি আবারও ঐক্যবদ্ধ হচ্ছে। সেক্ষেত্রে সময় কতটুকু লাগবে সেটি হয়তো একটি প্রশ্ন থাকতে পারে। সব কিছু মিলে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে, মানে 4টায় যদি শুরু হয় 6টা বা 7টাও লাগতে পারে। তো সেটি নির্ভর করবে যে আলোচনার বা বিষয়ের উপরে। তো তারপর হয়তো যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলোতে আমাদের দর্শকরা এই বিষয়ে আমরা আপডেট জানিয়ে দিতে পারবো। তো সবদা এই হচ্ছে এখানকার এই ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে থাকা তথ্য। মাহবুব, আপনাকে ধন্যবাদ।
হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতো 5% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব মূসক আইন ও বিধি বিভাগের ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি বিষয়টি গণমাধ্যমকে জানান। গত 9 জানুয়ারি ফল বিস্কুট সহ শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এরপর তীব্র সমালোচনা শুরু হয়। এর আগে ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে 15% যেটা করা হয়েছে সেটা সরকার কর্তৃক পুনর্বিবেচনা করে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% হারেই আরোপ করা হবে। এই বিষয়ে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আমরা আশা করি দ্রুতই প্রজ্ঞাপনটা জারি হবে, অর্থাৎ রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে 5% মূসকের হারই থাকবে। কুড়িগ্রামে সীমান্তে কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের বিচার সহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে মার্চ ফর ফেলানি পদযাত্রা চলছে। সকাল 10টায় কুড়িগ্রামের কলেজ মোড় বিজয়স্তম্ভ থেকে এই কর্মসূচি শুরু হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এই পদযাত্রার আয়োজন করে। সীমান্তে হত্যাকাণ্ডের সব শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে পদযাত্রা শুরু হয়। এ সময় সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবি সাজিদ আলম। এই যে সীমান্ত হত্যা, তার কাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে, তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। বাংলাদেশের প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত নারী সঞ্জিদা আক্তার মারা গেছেন। বুধবার সন্ধ্যা 6টার দিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের চিকিৎসক জানান, সঞ্জিদা আক্তার শুধু HMP ভাইরাসে মারা যাননি, তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল, স্থূলতা ছিল, কিডনি সমস্যা ছিল। গত রোববার বাংলাদেশের প্রথম HMP ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডাক্তার হালিমুর রহমান। একটি কনফাইন্ড স্পেসে যদি বেশি মানুষ থাকে, অথবা মনে করেন শপিং মল যেখানে অনেক মানুষ থাকবে, সেখানে সবাই তো সুস্থ নাও হতে পারে, 2-1 অসুস্থতা থাকার কারণে ভাইরাসটি ছড়াতে পারে। আরেকটি ব্যাপারে স্পষ্ট উল্লেখ করছি, সেটা হচ্ছে হাত ধোয়া। বারে বারে হাত ধোয়াটা খুবই জরুরি। এই ভাইরাসের ক্ষেত্রে মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এই দুটো কাজ যদি করা যায়, এটা সংক্রমণের বিস্তার রোধ করবে। বান্দরবান শহর ঘেঁষা কয়েকটি গ্রামে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ওইসব এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনও ছোঁয়া পায়নি বিদ্যুতের। বিদ্যুৎবিহীন অন্ধকারে জীবনযাপন করছেন কয়েকটি গ্রামের 200 পরিবার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চলতি বছরের শেষ দিকে নতুন প্রকল্প এলে বিদ্যুৎ সংযোগ পাবে এই গ্রামগুলো। বান্দরবান প্রতিনিধি তুহিন হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। বিগত আওয়ামী লীগ সরকার 2022 সালের 21 মার্চ সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কথায় আর কাজে বিস্তর ফারাকের অন্যতম উদাহরণ হয়ে আছে বান্দরবান সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বাকিছড়া লামারপাড়া, মাঝেরপাড়া, বর্তলিপাড়া, বুড়িপাড়া। মারমা ও চাকমা সম্প্রদায়ের 200 পরিবার বিদ্যুতের আলো দেখেনি এখনো। বিদ্যুতের আলো না গেলেও শিক্ষার আলো পৌঁছেছে গ্রামগুলোয়, কিন্তু বিদ্যুৎ না থাকায় কৃষি ও শিক্ষা খাতে এর অগ্রগতি নেই বললেই চলে। ফলে বহু বছর ধরে ভূতুড়ে পরিবেশে জীবনযাপন করছেন এই এলাকার মানুষজন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদেরকে প্রতিনিয়তভাবে কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সমস্যা পড়ে গেছে, যে আমাদের লেখাপড়া করতে পারছেন না। আমাদের এই পাড়া হয়েছে 200 বছর পর্যন্ত আমাদের এখানে বসবাস করে থাকে, তবু আমাদের বিদ্যুৎ পায় নাই। সরকারের কাছ থেকে যাতে আমাদের পাড়াতে একটু তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, এটাই আমরা আশা করি। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কৃষি কার্যক্রম সমস্যা হচ্ছে। আমার জন্ম হওয়ার পর থেকে বিদ্যুৎ দেখা যায় না,
তারপর ছেলে মেয়েরাও লেখাপড়ার সমস্যা। গ্রামগুলোয় বিদ্যুৎ সংযোগ থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে কৃষি ও শিক্ষা খাতে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমি স্থানীয় এলাকাবাসীর সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বিদ্যুৎ অফিসেও আবেদন করেছি, কিন্তু এ পর্যন্ত এখনো পদক্ষেপ নেওয়া হয়নি। অঞ্চলগুলো সার্ভে করা আছে, 2025 সালের শেষ নাগাদ প্রকল্প পাওয়া গেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এলাকাটা যেহেতু অনেক বড় এবং সেখানে অনেকগুলো পোল তারের ব্যবস্থা করা প্রয়োজন আছে, তো এতগুলো তার আসলে আমাদের দাপ্তরিকভাবে এই ডিভিশন থেকে করা সম্ভব নয়, বিধায় সেটা প্রকল্প থেকে করা হবে এবং এই বিষয়ে আমাদের প্রকল্পের সার্ভে অবগত করা আছে। পৃথিবী যখন তথ্য ও প্রযুক্তির খাতে চূড়ান্ত সফলতা অর্জন করছে, এমন সময় অন্ধকারে দিন যাপন করছে বান্দরবানের এই গ্রামগুলো। দ্রুত এই গ্রামগুলোয় বিদ্যুৎ সংযোগ বাস্তবায়নে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে মাই টিভি বিশেষ সংবাদ। শীতের অনুভূতি কারো ক্ষেত্রে খুশির হলেও রাজধানীতে নেমে আসা শীত যেন ছিন্নমূল মানুষের কাছে মরার উপর খাড়ার ঘা। কনকনে ঠান্ডা বাতাসে নগর জীবনে নেমে আসা সেই শীতের স্থবিরতার মাঝেও শীতের নিবারণে ব্যস্ত নগরের ছিন্নমূল মানুষ, যাদের কাছে শীতের এক একটি রাত যেন এক একটি দুঃস্বপ্ন। নগরের ছিন্নমূল মানুষের শীতের রাতের সেই গল্পই তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদ আহমেদ বাবু। শীতের রাতে সবাই যখন শীত নিবারণে লেপ কম্বলে ওম খোঁজেন, তখন ছিন্নমূল মানুষের জীবনটা চলে খোলা আকাশের নিচে, রাস্তার পাশে। কারো প্লাস্টিকের বস্তা, আবার কারো পুরনো কাপড় দিয়ে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা। কনকনে ঠান্ডার অনুভূতি থেকে বাঁচতে কেউ আবার খোলা আকাশের নিচে ব্যস্ত থাকেন আগুনের তাপ নিতে। আগে সরকার গেছে, আগেও কিছু পাইছি না, নতুন সরকার আছে, আমরা আশা করছি কিছু দিবে। তো আমাদের শীতের আগুন জ্বালাই থাকা লাগে এবং শীতের রক্ষা করা লাগে আগুন দেই। কারো ক্ষেত্রে শীত অনুভূতির খুশি হলেও নগরীর ছিন্নমূল মানুষের কাছে শীতের এক একটি রাত যেন থরথরে কম্পিত বক্ষের এক আর্তনাদের রাত। যাদের শহরে মাথা গোঁজার ঠাঁই তো দূরের কথা, প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে তাদের বেঁচে থাকতে হচ্ছে শীতের সঙ্গে লড়াই করে। আপনার মতো আমরা ইনকাম নাই, 500-600 টাকা ভাই, 2 বেলা 3 বেলা খানি জায়গা 200 টাকা বাসা ভাড়া করতে দিব। ঠান্ডা তো লাগবে, ঠান্ডা লাগলে কিছু করার নাই, কিছু করার নাই। গরিবের ঠান্ডাও নাই, গরমও নাই, সব সমান। খবরে যাওয়া এখানে সমানই আমরা অধিকার। আর তাই শীতের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার দাবি জানান তারা। এই শীতের রাত আমরা খুব কষ্ট থাকি, ঠান্ডা লাগে দাদু, ঠান্ডা। রাজধানীর খোলা আকাশের নিচে যাত্রী ছাউনি কিংবা দেওয়ালের পাশ ঘেঁষে শীতের রাত কাটানো এসব ছিন্নমূল মানুষের পাশে অনেকেই আবার এগিয়ে আসে মানবতার ফেরিওয়ালা হয়ে। অনেকের আছে, অনেক অ্যাবিলিটি আছে, তাদের উচিত এগিয়ে আসে ওনাদের পাশে। তীব্র শীতের রাতে সামান্যই বেঁচে থাকবার নামে আত্মার তীব্র আর্তনাদের আরেক নাম যেন ছিন্নমূল মানুষের মাঝে অভিশপ্ত এই শীতের রাত। আর তাই রাজধানীতে শীতের এই চিত্র বলে দেয় নগরীর এসব ছিন্নমূল মানুষ আজ কতটা মানবতার জীবন পার করছে। তারা বলছেন বিগত 16 বছরেও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি ঠিকই, কিন্তু নতুন বাংলাদেশে এসে নিশ্চয়ই মিলবে তাদের কাঙ্ক্ষিত মানবিক প্রত্যাশা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। সকালে মাগুরা নোমানী ময়দানে মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলাকে কথা দিচ্ছি, শহীদদের বেঁচে থাকা আপনজনকে কথা দিচ্ছি, আহত বঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু লড়াই ছেড়ে দেব না। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে। এই লড়াই ইনশাআল্লাহ এবার জনগণকে আমরা পাশে পাবো।